তো আমরা আজকে ইলাস্টিসিটি শুরু করছি। একদম সিম্পল চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং ইলাস্টিসিটি কেন তোমাদের ক্লাস 11 এ দেওয়া আছে সেটা তোমাদের বুঝতে হবে। এবং আমরা পড়ছি এই ইলাস্টিসিটি, যেটাকে বাংলায় বলা হয় আহ, স্থিতিস্থাপকতা। তার খুব ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে করব, বেসিক জিনিসগুলো বোঝাবো। আজকে 30 তারিখ। প্রথমত হচ্ছে, এই স্থিতিস্থাপকতা পড়তে গেলে আমাদের প্রথম জানতে হবে যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বলতে কি বোঝায়। তোমাদেরকে আমি গ্র্যাভিটেশন পড়ানোর সময় আমরা বলেছিলাম যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার কিছু কিছু আছে। বাংলায় এটাকে বলা হয় পদার্থের সাধারণ ধর্ম। পদার্থের সাধারণ ধর্ম কি কি, এটা আমাদের জানা দরকার। এটা জানা দরকার এই কারণে, কারণ এগুলো না জেনে ক্লাস 12 পাস করে গেলে বেসিক্যালি তুমি বেসিক গ্রস আইডিয়াটা মিস করে যাবে। তোমাদের জানতে হবে যে পদার্থ কোন কোন ধর্ম অবশ্যই রাখে। যেমন পদার্থের প্রথম ধর্ম হচ্ছে তার ভর। আমরা জানি ভর তার প্রথম ধর্ম, যে পদার্থ থাকলেই তার ভর থাকবে। আবার ভর থাকলেই তার মহাকর্ষ থাকবে। মহাকর্ষ পড়ার সময় আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। আর একটা হচ্ছে পদার্থ থাকলেই তার স্থিতিস্থাপকতা থাকবে। স্থিতিস্থাপকতা থাকবে। এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি। এই ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এবার যদি তারপর আমরা দেখি তরল পদার্থ যদি থাকে, তরল যদি হয়, তাদের সাধারণ প্রপার্টি কি হবে? তাদের পৃষ্ঠটান থাকে। আর কি থাকে? সান্দ্রতা থাকে। কারণ তরলে একটা পৃষ্ঠ হয়, কঠিনেরও পৃষ্ঠটান থাকে, কিন্তু সেটা আমরা অতটা ভালো পিঠ যাদের থাকবেই তাদের পৃষ্ঠটান থাকবে। তরলের ক্ষেত্রে পৃষ্ঠটানটা বেশ ভালো করে বোঝা যায়, কিন্তু সান্দ্রতা আছে। আর গ্যাসের ক্ষেত্রে আরো অন্যান্য এই সমস্ত প্রপার্টি গুলো তো থাকবেই। এগুলো হচ্ছে সমস্ত পদার্থের। গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা থাকে। আর গ্যাসের যেহেতু তল বলে কিছু হয় না, তাই পৃষ্ঠটান থাকে না। কিন্তু এই যে তিনটে ধর্ম আমরা বললাম, এই তিনটে ধর্ম কিন্তু সমস্ত পদার্থের মধ্যে বিদ্যমান। আর ভর থাকলেই জানবে জড়তা থাকবে বা জাড্যতা থাকবে। জাড্য থাকবে। তাহলে জাড্য ধর্ম, মহাকর্ষ ধর্ম, স্থিতিস্থাপকতা, এই জিনিস থাকবে যখন সে পদার্থ হবে। অপদার্থ হলে না থাকতেও পারে, কিন্তু পদার্থ হলে থাকবেই। আর পদার্থ কাকে বলে? যা একটি নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, যার একটি নির্দিষ্ট ভর আছে, যে জায়গায় অন্য কোনো পদার্থ একই দুই জায়গায় রাখা যায় না। এগুলো ক্লাস 7-8 আমরা পড়েছি। তার পদার্থ বলতে যে জিনিস বোঝায়, তার ভর থাকবে, মহাকর্ষ থাকবে, স্থিতিস্থাপকতা থাকবে। আর সেটা যদি তরল পদার্থ হয়, পৃষ্ঠটান থাকবে, সান্দ্রতা থাকবে। গ্যাস পদার্থ হলে সান্দ্রতা থাকবে। তাই আমরা এখানে পদার্থের সাধারণ ধর্মের প্রথম পার্ট আমরা পড়ে ফেলেছি। সেই 11-এর সেকেন্ড ইতে, সেটা হচ্ছে মহাকর্ষ। এখন আমরা প্রথম পড়বো স্থিতিস্থাপকতা, তারপরে আমরা পড়বো পৃষ্ঠটান, তারপরে আমরা পড়বো সান্দ্রতা। এটা পড়লে পদার্থের বিভিন্ন যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথম জানতে চেষ্টা করব স্থিতিস্থাপকতা কি জিনিস, স্থিতিস্থাপকতা কেমন ধর্ম, এটা আমাদের জানা দরকার। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হচ্ছে সেই ধর্ম, যে ধর্মের দরুন যে ধর্মের দরুন পদার্থ তার আকার আকৃতির কোন রকম চেঞ্জ অ্যালাউ করে না। বা কেউ করতে চাইলে বাধা দেয়। আর বাধা সরিয়ে নিলে সে চেষ্টা করে তার আগের আকারে ফিরে যেতে। তার মানে যে কোনো পদার্থ, সমস্ত পদার্থই তার নিজের আকার আকৃতিতে থাকতে চায়। আকৃতিতে থাকতে চায়। এবার এই যে আকার আকৃতিতে থাকতে চায়, তাই বাহ্যিক বলের প্রভাবে তাদের আকার আকৃতি পরিবর্তন করতে চেষ্টা করা হলে
পরিবর্তন করার চেষ্টা করা হলে পদার্থ তা বাধা দেয়। চেষ্টা যে করবে সেই চেষ্টাটাকে বাধা দেবে। যদি আকৃতির পরিবর্তন হয়ে যায়, যদি আকৃতির বা আকারের পরিবর্তন হওয়ার পর হয়ে যায় এবং তারপর বাহ্যিক বল অপসারণ করা হয়, তখন পদার্থ তার পূর্বের আকার বা আকৃতিতে ফিরে আসে বা আসার চেষ্টা করে। যে ধর্মের জন্য এগুলো হয়, এর পেছনে যে ধর্ম কাজ করছে সেই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। ইংরেজিতে এটাকে বলা হয় ইলাস্টিসিটি। এটাকে ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে পদার্থকে যদি আমি চেপে চুপে দিই, তাহলে সেই পদার্থ প্রথমে তো চেষ্টা করবে যে আমি বাধা দেব না, মানে আমি কিছুতেই আমি ডুবে যাব না, আমার শেপ চেঞ্জ করতে দেব না। কিন্তু যদি করে ফেলে দাও, তাহলে ওই যে বাহ্যিক বল যার দরুন তার মানে বিকৃত চেহারা হলো, সে চাইবে যে তার বিকৃত চেহারা থেকে অবিকৃত চেহারায়, যে আগের চেহারায় ছিল সেটাই সে ফিরে যাওয়ার একটা চেষ্টা করে। কখনো কখনো ফিরে আসতে পারে পুরোটাই, কখনো কখনো ফিরে আসতে পারে না। কিন্তু এই যে চেষ্টাটা থাকে, সেই চেষ্টাটা যে ধর্মের জন্য, যে সাধারণ ধর্মের জন্য হয়, তাকে বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এবার আমাদের এবার প্রথম প্রশ্ন আমাদের সবারই মাথায় আসবে যে ইলাস্টিক ইলাস্টিক বললে আমরা আমরা জানি যে আমরা কোমরে যে প্যান্ট গুলো পরি সেখানে ইলাস্টিক থাকে, আমরা গার্ডারে একটা ইলাস্টিক থাকে, এগুলো আমরা সবসময়, বা মাথায় যে ধরে নাও যে ফেটি গুলো বাঁধি সেগুলো ইলাস্টিক ফেটি হতে পারে। এই ধরনের জিনিসের জন্য আমাদের সবসময় মাথায় আসে যে ইলাস্টিক বলতে বোঝায় সেই জিনিস, যে জিনিস হচ্ছে রাবার দিয়ে তৈরি। শুধু রাবারই মনে হয় ইলাস্টিক ইলাস্টিক প্রপার্টি আছে, তা মনে হয়, তা কিন্তু নয়। ইলাস্টিসিটিটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম, এটা সবারই ক্ষেত্রে বিদ্যমান। তাহলে প্রশ্ন যদি আমি করি, রাবার, রাবার বানানটা কি লিখলাম জানি না, রাবার মানে যেগুলো দিয়ে মুছে দিই আমরা, রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? কে ইলাস্টিক বেশি? রাবার বেশি ইলাস্টিক, না আয়রন বেশি ইলাস্টিক, ইস্পাত বেশি ইলাস্টিক? কি বলবে তুমি? কে রাবার বললো বলো? কে ইস্পাত বললে বলো? নাফিসা বলেছে ইস্পাত। রাবার কে বললে বলো? অবশ্যই ইস্পাত। কারণ আমাদের ছোটবেলা থেকে ইলাস্টিক 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 এসব শুনে আমরা অভ্যস্ত, যে মনে হয় ইলাস্টিক মানে হচ্ছে হাতের গার্ডার বা চুলে বাঁধার গার্ডার, এগুলো হচ্ছে ইলাস্টিক। তা নয়। ইলাস্টিক, তা ইলাস্টিসিটি প্রপার্টিটা কি? ইলাস্টিসিটির প্রপার্টিটা হচ্ছে যে তুমি টানলে ও দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, সে বাধা দেবে। বাধা দেওয়াটা হচ্ছে ন্যাচারাল কোয়ালিটি পদার্থের। তাহলে যে বেশি বাধা দেবে তার সেই ধর্মটা বেশি। তার মানে যে বেশি বাধা দেবে সে পরিবর্তন হবে না বাহ্যিক বলের প্রভাবে। তাই ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কারণ কারণ একই বলের ক্রিয়ায়, একই বলের ক্রিয়ায় ইস্পাতে ইস্পাতের আকার আকৃতির পরিবর্তন কম হয়।
পরিবর্তন কম হয়। তাহলে যার পরিবর্তন কম হবে সে বেশি ইলাস্টিক। এই ছোট্ট কনসেপ্ট আমরা মাঝে মাঝে আমরা মিস করি। নাও এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি ইলাস্টিক এমন পদার্থ কি ধরনের পদার্থ? তাদের নাম কি? উদাহরণ দাও। যদি জিজ্ঞেস করে কি বলবে? সবচেয়ে বেশি ইলাস্টিক এরকম একটা পদার্থর, একটা ধরনের পদার্থর কথা আমরা আলোচনা করেছি। এইরকম ধরনের বস্তুর কথা আমরা আলোচনা করেছি। সেই বস্তুটার নাম কি বলতো দেখি? যে বস্তু বিশাল ইলাস্টিক, খুব ইলাস্টিক, এরকম পদার্থ কিরকম হতে পারে? এমন একটা বস্তুর নাম ক্লাস 11 আমরা ডিসকাস করেছি এতদিন পড়ার মধ্যে থেকে, যে বস্তুটা বিরাট ইলাস্টিক। বলো কি বলছো? শুনতে পেলাম না, বলো। সাইদা, ইউ আর নট অডিবল প্রপারলি। কে? ডায়মন্ড। মোটামুটি ডায়মন্ড কাছাকাছি, কিন্তু ডায়মন্ড কি ধরনের বস্তু? আমি ধরনটা চেয়েছি, এক্সাম্পল চাইনি। ডায়মন্ড বিশাল ইলাস্টিক, যেটাকে আমরা বলেছিলাম। তোদের মনে আছে কি নাই বলো? কি কি বলছে, কি বললে? তাপের কুপরিবাহী নয়। তাপের কুপরিবাহী ধর কাঠ, শোলা। ওগুলো শোলাকে চিপে দিলে তো ঘুমে যায়। দৃঢ় বস্তু, আমি বলার চেষ্টা করেছিলাম দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু মানে কি? দৃঢ় বস্তুর সংজ্ঞার সময় আমরা পড়েছিলাম যে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভিতরের কোনো রকম চেঞ্জ হয় না, ভিতরের কোনো চেঞ্জ না হলে সে গুববে না। ধর একটা বস্তু এরকম আছে, এখানে এই যে ডিস্টেন্স গুলো আছে, বিভিন্ন পদার্থের মধ্যে যে ডিস্টেন্স গুলো আছে, এই ডিস্টেন্স গুলো যদি চেঞ্জ না করে, দৃঢ় বস্তু তো চেঞ্জ করতে দেয় না ডিস্টেন্স গুলো। এই যে ডিস্টেন্স, এগুলো চেঞ্জ করতে যদি না দেয়, তাহলে একে টানলেও বাড়বে না, ঠেললেও কমবে না। তাহলে দৃঢ় বস্তু বা রিজিড বডি যেটা, তার কিন্তু ইলাস্টিসিটি হচ্ছে ইনফিনিটি, ইনফাইনাইট ইলাস্টিক প্রপার্টি। ইনফাইনাইট ইলাস্টিক প্রপার্টি, সেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, না দুটো ইম্পর্টেন্ট টার্ম বলে দিয়ে তোমাদের আমি ছেড়ে দেবো। আজকে বেশি কিছু বলবো না। আজকে জাস্ট আমি বলবো বিকৃতি কি জিনিস, পীড়ন কি জিনিস, কত ধরনের বিকৃতি হয়, কত ধরনের পীড়ন হয়, বলে আমরা আজকে নমস্কার করে দেবো। ওকে, নেক্সট ডে থেকে আমরা হুকের সূত্র দিয়ে শুরু করবো। নেক্সট কি হচ্ছে বিকৃতি। এটা বিকৃতিকে ইংরেজিতে বলা হয় স্ট্রেন। স্ট্রেন, বিকৃতি বলতে কি বোঝায়? যে কোনো একটা বস্তুকে টেনে দিলি, কোনো একটা জলের বোতল আছে তাকে চেপে দিলি, কোনো একটা গ্যাস আছে তাতে একটু হিট দিয়ে দিলি। এরকম বিভিন্ন কেসে তুমি কি করবে? তুমি দেখবে তার আয়তনের, আকারের, দৈর্ঘ্যের বা তার চেহারার একটা পরিবর্তন হবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন একক মানের সেই প্যারামিটারে যে পরিবর্তনটা হয় তাকে বলা হয় বিকৃতি। তাহলে কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়াশীল হলে, বাহ্যিক বল ক্রিয়াশীল হলে বস্তুর দৈর্ঘ্য, যদি সম্ভব হয় প্রস্থ, দৈর্ঘ্য মানেই প্রস্থ, আয়তন, আকার পরিবর্তিত হয়। একক একক মানের দৈর্ঘ্য, আয়তন এটসেট্রা, এই আকারের তো আর একক হয় না। চেহারার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, শিয়ার স্ট্রেন, ওটা আমি বলবো। এর মধ্যে, এর জন্য
যতটুকু পরিবর্তন হয়, যতটুকু অংশ পরিবর্তিত হয়, তাকে বিকৃতি বলে। মানে হচ্ছে ডেল্টা ডেল্টা অফ সামথিং, কিছুর একটা ডেল্টা চেঞ্জ হবে, সামথিং বলতে এটা সাম প্যারামিটার, কিছু একটা প্যারামিটার বাই প্যারামিটার, সেই প্যারামিটারটা পরিবর্তন বাই প্রাথমিক যেটা পরিবর্তন হয়েছে, এই জিনিসটাকে বলা হয় বিকৃতি। তাহলে বাহ্যিক বল দিলাম, পরিবর্তন হলো। এবার বলো তো দেখি, যদি আমি কঠিন পদার্থ ভাবি, কঠিন পদার্থ যদি আমি ভাবি, তাহলে তার ক্ষেত্রে কঠিন পদার্থের কি কি আছে? দৈর্ঘ্য আছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে না নাই? দৈর্ঘ্য থাকলেই প্রস্থ থাকবে। আর আছে আয়তন, আর আছে আকার। তরল পদার্থ যদি আমি বলি, তাহলে এর কি আছে বলো তো দেখি? তরল পদার্থের কি আছে? দৈর্ঘ্য আছে, আছে, শুধু আয়তন আছে, আকারও নির্দিষ্ট নেই। আর গ্যাস যদি খোলা থাকে তাহলে আয়তন নেই, যদি আবদ্ধ গ্যাস থাকে, যদি আবদ্ধ করে রাখি গ্যাসকে, তাহলে শুধুমাত্র এর আয়তন আছে। তাহলে যদি আমি পরিবর্তন করতে চাই, আবদ্ধ গ্যাস কিন্তু আমি বলেছি, যদি আমি পরিবর্তন করতে চাই ফোর্স দিয়ে, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে তার দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, আয়তন পরিবর্তনও হতে পারে, আকার পরিবর্তন হতে পারে, কারণ এর নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকার আছে। এর অনির্দিষ্ট আকার বলে একে বাদ দিয়ে দিলাম। অনির্দিষ্ট আকার মানে কি, কেন? কারণ একটা ডাবের মধ্যে ডাবের জল যখন থাকে, তখন জলটা ডাবের মতন দেখতে হয়। সেটা যদি তুমি একটা কাঁচের গ্লাসে ঢেলে দাও, কাঁচের গ্লাসের মতন দেখতে হবে। তুমি যদি থালায় ঢেলে দাও, তাহলে থালার মতন হয়ে যাবে। তাহলে এর কোনো নির্দিষ্ট আকার নেই। তাহলে ওই আকারের পরিবর্তন নিয়ে আমরা বদার করব না। তার জন্য ফোর্স দেওয়ার দরকার নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় ঢেলে দিলেই হয়ে গেল। সেটা ইলাস্টিসিটি প্রপার্টি নয়, যে তুমি ডাবের জল ডাব থেকে চুমুক মেরে খাচ্ছ, না স্ট্র দিয়ে খাচ্ছ, না গ্লাসে ঢেলে খাচ্ছ, ও তো আকার পরিবর্তন হচ্ছে। ওই আকার পরিবর্তন ইলাস্টিসিটি পরিবর্তনের জন্য নয়, ওর তো নির্দিষ্ট আকারই নেই। তাহলে কঠিনের ক্ষেত্রে পরিবর্তন আমার তিন ধরনের হবে। কি কি? দৈর্ঘ্যের পরিবর্তন হবে একক দৈর্ঘ্যের সাপেক্ষে, আয়তনের পরিবর্তন হবে একক আয়তনের সাপেক্ষে, আকার পরিবর্তন হবে। এটা দেখতে হবে, একটু অন্য ধরনের এটা ডেফিনেশন আছে। তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন, এটা আমরা বাদ যাবে, কারণ নির্দিষ্ট আকার নেই। গ্যাসের ক্ষেত্রে আবদ্ধ যদি থাকে, তাহলে এর শুধুমাত্র একটা আয়তন আছে, সেই আকার আয়তনের পরিবর্তন হবে। তাহলে বিকৃতি, বিকৃতি যদি আমরা বলি, তাহলে ফোর্স দিলে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে কি হবে? কঠিনের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে তোমার কি হবে পরিবর্তন, কি কি হবে? দৈর্ঘ্য, আয়তন, আকার, সব পরিবর্তিত হবে, সব চেঞ্জ হতে পারে। তরল বা গ্যাসে শুধুমাত্র, তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধু, শুধু আয়তন পরিবর্তন হয়, আয়তন চেঞ্জ হবে। তাই আমরা বিকৃতির কথা যদি আমরা বলি, তাই বিকৃতির কথা যদি আমরা বলি, তাহলে সেই বিকৃতি হবে, এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, সেটা বলছে অনুদৈর্ঘ্য বিকৃতি। লংগিচুডিনাল স্ট্রেন, তুমি যদি কারোর দৈর্ঘ্য বাড়াতে চাও, একটা লাঠির দৈর্ঘ্য বাড়াতে চাও, এই ধরনের একটা লাঠি আছে, এটার দৈর্ঘ্য বাড়াতে চাও, তাহলে কি তুমি এই দিকে টানবে না এই দিকে টানবে? বলো, লাঠি বরাবর টানবে না লাঠির প্রস্থ বরাবর টানবে দৈর্ঘ্য বাড়াতে চাইলে? ডান দিক বরাবর। তার মানে সেই জন্যই আমি বললাম এটা অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর। তাহলে এইটা হবে তোমার রাইট ফোর্স, এগুলো নয়। দৈর্ঘ্য যদি বাড়াতে চাও, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হতে পারে, আয়তন বিকৃতি হতে পারে, আয়তন বিকৃতি হতে পারে। আর একটা হচ্ছে
আকার বিকৃতি হতে পারে, আকার বিকৃতি হতে পারে। আয়তন একই থাকলো কিন্তু আকারটা চেঞ্জ হয়ে গেল বা আয়তনটা সামান্য চেঞ্জ হলো। আকার বিকৃতি হতে পারে। এই আকার বিকৃতিটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। ইংরেজিতে এটাকে বলা হয় শিয়ার স্ট্রেন। আয়তন বিকৃতিটাকে বলা হয় ভলিউম স্ট্রেন। তাহলে একক দৈর্ঘ্যের এল দৈর্ঘ্য ছিল, পরিবর্তন হলো ডেল্টা এল। তাহলে এখানে বিকৃতি ই, বিকৃতিকে ই বলা হয়, তাহলে ই সমান এখানে হবে ডেল্টা এল বাই এল। ভলিউমের ক্ষেত্রে ভলিউম ছিল ভি, চেঞ্জ হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি। তাহলে এখানে ভলিউম এর জন্য যে আয়তন বিকৃতি সেটা হবে ডেল্টা ভি বাই ভি। আর এখানে আকার পরিবর্তন যখন হবে তখন শুধু অ্যাঙ্গেল বোঝায় থিটা, অ্যাঙ্গেল। দেখো ডাইমেনশনালি ভুল নেই, এটা কি জিনিস আমরা বুঝবো। ডাইমেনশনালি ভুল নেই, কারণ থিটা মানে হচ্ছে এস বাই আর, এটাও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। এখানে যেমন আমরা দৈর্ঘ্য বরাবর ফোর্স দিচ্ছি, এখানে আমি চারিদিকে ফোর্স দেবো ভলিউম চেঞ্জ করার জন্য, চারিদিকে ফোর্স দিতে পারি, এইভাবে দিতে পারি, বাইরের দিকেও দিতে পারি। আর এখানে কি করে ফোর্স দেবো সেটা আমরা দেখব। তার প্রথমটা অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, কিন্তু কৃন্তন বিকৃতি যেটাকে বলে আকার বিকৃতি, সেটা করতে গেলে কিরকম ধরনের কি করতে হবে। আর এক্ষেত্রে বিকৃতির মানটা যে থিটা দিয়ে বোঝালাম, সেই থিটাটা কি সেটা আমি নেক্সট পেজে বোঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে, ধরে নাও একটা বস্তু এরকম আছে, এরকম আছে। এবার তুমি কি করলে, এখানে হাত দিয়ে প্রেসার দিচ্ছ এইদিকে, তাহলে ফোর্সটা তুমি কেমন করে দিলে? ফোর্সটা তুমি ধরে নাও, তোমার বই আছে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এই যে বই আছে, বইয়ের উপরে উপরে ফোর্স দিলে এরকম হাত নিয়ে এরকম করে ফোর্স দিচ্ছ। কোন দিক বরাবর ফোর্স দিচ্ছ বলো তো দেখি? এই যে বস্তুটা আছে তার উপরে এখানে হাত রেখে এইদিকে হাতের এই দিকে ফোর্স দিচ্ছ, হাত রেখে। এখানে হাত রাখা আছে তোমাদের, হাত এই বরাবর ফোর্স দিচ্ছ, মানে হাতটাকে পুরো বইয়ের উপরে রেখে উপরের যে তল তার সাথে স্পর্শক বরাবর তুমি ফোর্স দিচ্ছ, মানে এটা হচ্ছে স্পর্শক বল। তলের সাথে স্পর্শক বরাবর তুমি ফোর্স দিচ্ছ, ট্যানজেনশিয়াল ফোর্স। তাহলে তাতে বইটার কি হবে? বইটা তাহলে কি হবে বলো? এরকম করে একটা অ্যাঙ্গেল করে যাবে না? এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে না? কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? স্পর্শক বলের বিষয়টা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? ধরে নাও কোনো একটা বস্তু আছে, তার তল বরাবর তুমি ফোর্স দিয়েছো, উপরের তল বরাবর। তাহলে একটি একটি বস্তু আছে, একটি কঠিন বস্তুর উপরিতল বরাবর, উপরিতল বরাবর স্পর্শক স্পর্শক বল প্রযুক্ত হলে আয়তন মোটামুটি একই থাকলেও বস্তুর কি চেঞ্জ হয়ে যায়? আকার পরিবর্তন হয়। একটা কৌণিক ইতে ঝুঁকে যায়, একটা অ্যাঙ্গেলে ঝুঁকে যায় বস্তুটা। এই যে অ্যাঙ্গেলে ঝুঁকে যাচ্ছে এইটাকে বলছে তোমার শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেন বা ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন বিকৃতি। এটা কি বোঝা গেল না, বোঝা গেল না? কিরে? হ্যালো 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 হ্যালো। ওকে।
তাহলে কোন একটা বস্তু আছে, কঠিন বস্তু হতে হবে। কোনটা কোনটা বলছো? কি বলছো? না না, একই নাম থাকতে পারে সাইদা। যেমন ধরে নাও, আমি তোমাকে একটা কথা বলি, কেন আয়তন একই থাকবে না সেটা বলছি। ধরে নাও আমি এই পৃষ্ঠের কথাটা বলছি, এটা ধরে নে তোর আয়তক্ষেত্র আছে, কথার কথা এটা বলছি আয়তক্ষেত্র। এবার আমি এইটাকে ধর একটু অ্যাঙ্গেল করে দিলাম, তাহলে রেডটা ধর এ বি সি ডি আয়তক্ষেত্র, আর এখন হয়ে গেল এ বি ই এফ। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি ডি যেটা, এ বি ই এফ, এটা হয়ে গেল এটা কি হয়ে গেল এখন? সামান্তরিক। এটা হলো সামান্তরিক। আর আগে কি ছিল? এটা পূর্বে কি ছিল? পূর্বে হচ্ছে এ বি সি ডি, সেটা কি আয়তক্ষেত্র। এখন ধরে নে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে, এই অ্যাঙ্গেলটা ধরে নে থিটা। সেটা খুব ছোট, কিন্তু থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেল হয়েছে। তাহলে এবার তুমি বলো, আর এই দৈর্ঘ্য ধরে নাও এ আয়তক্ষেত্রে, আর প্রস্থ ধরে নাও বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ডেল্টা এ বি সি ডি সমান কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ভূমি ইন্টু উচ্চতা, বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু ত্রিভুজ ত্রিভুজ না, চতুর্ভুজ এ বি ই এফ যেটা সামান্তরিক, তার ক্ষেত্রে ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত? কোন ক্লাসে পড়েছি আমরা? মড অফ এ ক্রস বি পড়িনি? কি হে? ভেক্টরে কিছু ভুললে চলবে না। তার মানে এ বি সাইন থিটা। কিন্তু থিটাটা কোনটা? থিটাটা হচ্ছে এইটা। তাহলে ফাই ধরছি আমি, এইটা তো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে এটা আমি ফাই ধরছি। তাহলে দেখো, আয়তক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা জুম করি, এখন জুম যদি করি, তাহলে আমরা কি দেখতে পাবো? ছিল আমার এরকম, হলো আমার এরকম। তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ছোট্ট থিটা, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলেছি ফাই। তাহলে ফাই সমান আমি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। বলতে পারি না? পারি না? তাহলে বসাও। তাহলে এ বি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এ বি কস থিটা। থিটার মান যখন, এবার থিটা মানে কি হয়? থিটা যখন খুব ক্ষুদ্র, কস থিটা তখন কি হয় গো? থিটা যখন, হ্যাঁ, 1 হয়। যদি খুব 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 ক্ষুদ্র হয়, তা নয়তো কি হয়? তাহলে সমান এ বি কস থিটা। তাহলে কস থিটা, থিটা ক্ষুদ্র হলে, তাহলে আমরা cos থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট। থিটা খুব ক্ষুদ্র হলে আমি তো দুটো টার্ম নিতে পারি, 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 পর্যন্ত তো নিতে পারি। থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, তা না হয় এই না হয় কন্ট্রিবিউশন থাকলো না। তার মানে আমি এটাকে লিখতে পারি এ বি ইন্টু 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2। তাহলে দেখো একটু কম নয়? একটু কমলো তো, একটু কমলো আয়তন। তার জন্যই আমি তোমাদেরকে পারফেক্ট জিনিসটা পারফেক্টলি শেখার জন্য আমি বলি যে আয়তনটা মোটামুটি একই থাকলেও, কেন কেন মোটামুটি একই? কারণ আমাদের যে কেসগুলো আমরা ধরবো, থিটা এর মান বেশ বেশ ছোট, বেশ ক্ষুদ্র। বেশ ক্ষুদ্র যদি হয়, তাহলে থিটাটাকে আমরা টেন্ডিং টু জিরো ধরবো। যদি আমরা ধরি, তাহলে সেই লিমিটিং কেসে, সেই লিমিটে তখন হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ট্রাপিজিয়াম বলছি, কে রে এটা? এটা কে বেঁকে গেলটা? আহ চতুর্ভুজ এগুলো সামান্তরিক, প্যারালেলোগ্রাম। সামান্তরিকের ক্ষেত্রফলটা, সামান্তরিকের যে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফলের সাথে ওইদিকে তুমি দৈর্ঘ্য গুণ করে দাও, ওটা তো সবসময় একই, ওটা হাইট ধরে নাও। তাহলে উচ্চতা গুণ করে দিলে আয়তন পাবে। এটা প্রায় মোটামুটি ইকুয়াল টু
দ্য আনডিফর্মড, আনডিফর্ম মানে বিকৃত হয়নি এমন আয়তক্ষেত্র। তাহলে ডিফর্ম আয়তক্ষেত্র, তাহলে ডিফর্মড সামান্তরিকের ক্ষেত্রফল, ডিফর্ম সামান্তরিকের ক্ষেত্রফল ইজ মোটামুটি ইকুয়াল টু আনডিফর্ম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু কিন্তু আমাদের মনে রাখতে হবে যে থিটা যদি খুব কম হয়, যদি তুমি পুরো বইটাকে ধরে এমন রাগ হলো ঠেলে পুরো ছিঁড়ে বইটাকে পুরো 30 ডিগ্রি করে ঘুরিয়ে দিয়েছো, তখন কি এসব হবে? ধর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্র তো আনডিফর্মড আগেকার, ও তো এবি হবে। সামান্তরিক কত হবে গো? সামান্তরিকের কেসে কি হবে তাহলে? এর ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এবি cos 30 ডিগ্রি, cos 30 মানে কত? sin 60। তাহলে এবি ইন্টু √3/2, √3 মানে কত? 1.732। তাহলে এবি ইন্টু 1.7/2 মোটামুটি ধরছি। তাহলে এটা দাঁড়ালো তাহলে 0.85, 0.85 এবি। তাহলে 85% হলো অনলি, 85% আছে অফ এবি। তাহলে কমলো, কমে গেল, বোঝা গেল? তাহলে আমরা বিকৃতি পর্যন্ত বললাম, এইটুকুই থাক। নেক্সট ডেতে আমরা শুরু করব। নেক্সট আমরা পড়বো পীড়ন, পীড়ন গুলো পড়বো, যতগুলো বিকৃতি হয় পীড়ন পড়বো। পড়ার পর আমরা পড়বো পীড়ন আগে না বিকৃতি আগে, পীড়ন আর বিকৃতির মধ্যে কে বেসিক, এদের মধ্যে বেসিক কে, কে বেশি মৌলিক, কোনটা আগে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা পড়বো হুকস ল, হুক সূত্র, তারপরে হুক সূত্রের আরো পরিবর্ধিত রূপটা পড়বো। পরিবর্ধিত রূপ মানে হুকের পরেও আরো টেনে দেবো, আরো আরো যদি টানি, আরো যদি দৈর্ঘ্য বাড়াই তাহলে কি হবে। তারপর আমরা বিভিন্ন ধরনের ওই হুকস লকটাকে অ্যাপ্লাই করব তিনটে ক্ষেত্রে, আকার পরিবর্তনে, এই পরিবর্তনে, ওই পরিবর্তনে, নিয়ে বিভিন্ন গুণাঙ্ক পাবো। সেই গুণাঙ্কর পরে আমরা আর একটা গুণাঙ্ক অ্যাড করব, তাদের ফর্মুলা করবো, গল্প শেষ। কালকেই আমাদের থিওরি মোটামুটি পরের দিনই শেষ হয়ে যাওয়ার কথা। এটা তো মনে রাখবে, আমরা যে আমরা যে মেকানিক্স যেগুলো করেছি সেগুলোতে প্রত্যেকটা জিনিস ওয়াজ ডিফারেন্ট, বাট মেকানিক্স যাদের খুব স্ট্রংলি পড়া থাকবে তারা নিজেরাই বাদবাকি চ্যাপ্টার গুলো পড়ে ফেলতে পারে। কিছু কিছু ফিজিক্স কনসেপ্ট গুলো একটা স্যারের দিতে হয়, বাট নিজে থেকেও কিন্তু তোমরা করে ফেলতে পারো। ওকে, চলো আজকে আর তোমাদের ই করবো না, তাহলে আজকে আমরা বলে দিই গুড বাই। ক্লাস আমি দুটো পাঠিয়ে দেবো, তোমরা করে নিও।